হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিংডম অফ দ্য প্ল্যানেটস অফ দ্য অ্যাপস মুভিটি সম্পর্কে জানতে চলেছি। মুভিটি হয়তো বাংলা এক্সপ্লেন আমি সর্বপ্রথম করতে যাচ্ছি, কেননা মুভিটি কিছুদিন আগেই মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। এই মুভিটির আরো 3টা পার্ট আগেই মুক্তি পেয়েছে, এটা চতুর্থ পার্ট। আগের পার্টের সাথে যেগুলো কানেকশন আছে সেগুলো আশা করি আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের পুরনো পার্টের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি মানুষ তাদের ব্রেনকে আরো দ্রুত কাজ করানোর জন্য একটি ভাইরাস তৈরি করেছে। আর যে বিজ্ঞানী এই ভাইরাসটি তৈরি করেছে তারা মানুষের উপর এক্সপেরিমেন্ট করার আগে বানরের উপর এক্সপেরিমেন্ট করে, কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমরা দেখি যে বানরগুলো সেখানে ছিল তারা সবাই অনেক বুদ্ধিমান ও চালাক হয়ে গেছে। যে মানুষগুলো সেখানে ছিল তাদেরও ভাইরাসের কারণে এক এক করে মৃত্যু হয়ে যায় এবং অল্প কিছু মানুষই ভাইরাসের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু ধীরে ধীরে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই কারণে মানুষের কিছু বোঝার বা করার ক্ষমতা ছিল না, এমনকি তারা মুখ দিয়ে কথাও বলতে পারতো না। এক কথায় বর্তমান মুভির দুনিয়ায় বানর মানুষের মতো বুদ্ধিমান হয়ে উঠেছে আর মানুষ বানরের মতো বোকা হয়ে গেছে। এই সব কাহিনী 3য় পার্ট পর্যন্ত দেখানো হয়েছে, যেখানে আমরা শেষে দেখেছিলাম বানরের লিডার যার নাম সিজার তার মৃত্যু হয়ে গিয়েছে। এখন আমরা কথা বলি কিংডম অফ দ্য প্ল্যানেটস অফ দ্য এপস মানে এই মুভির 4র্থ পার্ট নিয়ে। ওই মুভির 3য় পার্টটি যে সময় শেষ হয়েছিল তার 300 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি পৃথিবী অনেক পাল্টে গেছে। মানুষ আবারও আগের মতো আদিবাসী হয়ে গেছে আর বানররা নতুন করে মানুষের মতো সভ্য জীবনযাপন করতেছে, তাই তারা সবাই একসাথে থাকে। এখানে আমরা বানরের অনেক বড় একটা কাবিলাকে দেখতে পারি, যারা একসাথে সবাই মিলে বসবাস করে। এরা জঙ্গলে সেইভাবে থাকে যেভাবে সিজারের সময়কার বানররা একসাথে ছিল। তারপর আমরা একজন নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই, যার নাম নোয়া। নোয়া এই কাবিলার একজন ছিল আর সেই কাবিলার বানরদের লিডারের ছেলে। এখানে আমরা নোয়ার 2জন বন্ধুকেও দেখতে পারি, একজনের নাম ছিল সোনা আর একজনের নাম ছিল আয়ানা। আমরা দেখি নোয়া, সোয়ানা আর আয়ানা পাহাড়ের একদম উপরে উঠে বাজ পাখির ডিম একখানে করে। এরপর তারা ডিম নিয়ে তাদের কাবিলাতে ফিরে আসে। তারপর আমরা জানতে পারি এখানে যতগুলো যুবক আছে তাদের কাছে নিজ নিজ বাজ পাখি আছে। এই বাজ পাখিগুলো তাদের শিকারী ছিল। আসলে তাদের কাবিলার নিয়মেই এমন, যখন কোনো বানর যুবক হয়ে যাবে তখন তাকে একটি বাজ পাখির ডিম দেওয়া হবে এবং সেই ডিম থেকে যে পাখিটির জন্ম হবে সে তাকে লালন পালন করে তাকে ট্রেনিং দিয়ে শিকারী বানাবে। তারপর সেই বাজ পাখিটিকে সে তার কাজে ব্যবহার করবে। এখানে আমরা আরও জানতে পারি এরা বাজ পাখিকে কন্ট্রোল করার জন্য আলাদা এক ধরনের গান গায়, আর এই গানটি সবচেয়ে ভালো গাইতে পারে নোয়ার বাবা, মানে এই কাবিলার লিডার। তারপর আমরা দেখি নোয়া ডিম নিয়ে নিজের কাছে রাখে। কিছুদিন পর হঠাৎ করে রাতে নোয়ার কাছে একটি মেয়ে আসে। আসলে এই মেয়েটি খাবারের খোঁজে তাদের কাবিলাতে এসেছে, কিন্তু নোয়া যখন তাকে দেখে ফেলে মেয়েটি তখন নোয়ার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার কারণে নোয়ার কাছে রাখা ডিমটি ভেঙে যায়। তার ডিম ভেঙে যাওয়ার কারণে নোয়া ঠিক করে সে জঙ্গলে গিয়ে সেখান থেকে একটি ডিম খুঁজে নিয়ে আসবে। তাই সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তার কাবিলার 2টা বানরকে দেখে যারা খুব খারাপ অবস্থায় পড়েছিল। নোয়া তাদের কাছে গিয়ে জানতে পারে কেউ তাদের খুব খারাপভাবে মেরেছে এবং তারা এখন প্রায় মরেই যাচ্ছে। নোয়া যখন বলে এইসব কিভাবে হলো, তখন তারা তাকে জানায় আমাদের যেমন বানরদের কাবিলা আছে তেমনি সমুদ্রের পাড়েও আরও একটি কাবিলা আছে। ওরা আমাদের শত্রু ভাবে, তাই তারা আমাদের গোলাম বানাতে চায়, আর যদি তাদের বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে তাকে মেরে ফেলা হয়। তারা নোয়াকে আরো বলে ওদের কাবিলার কিছু বানর আমাদের কাবিলার লোকেশন জেনে গেছে আর তারা খুব তাড়াতাড়ি আমাদের কাবিলাতে হামলা করে সবকিছু ধ্বংস করে দিবে, আমাদের সবাইকে গোলাম বানিয়ে নিয়ে যাবে। এই সব কথা শোনার পর নোয়া আর জঙ্গলে না গিয়ে তার কাবিলার দিকে ফিরে আসে। সে এসে দেখে অন্য কাবিলার বানররা তার কাবিলাতে আগুন লাগিয়ে দিয়ে তাদের লোকজনকে মেরে দড়ি দিয়ে বেঁধে তাদের গোলাম বানিয়েছে। তারা নোয়ার বাবাকেও হামলা করে। তখন নোয়া তার বাবাকে বাঁচানোর জন্য যায়। তারা নোয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর তারা তার বাবাকে মেরে ফেলে। নোয়ার বাবাকে এই জন্য মারে যে তিনি এই কাবিলার সর্দার ছিল। তারপর এই কাবিলার সব বানরকে সমুদ্রের পাড়ে থাকা বানরদের লিডারের কাছে নিয়ে গিয়ে তাদের গোলাম বানিয়ে দেয়। পরের দিন নোয়া যখন চোখ খুলে তখন সে দেখতে পারে তার পুরো কাবিলাতে আগুন লাগিয়ে সবকিছু পুড়ে ফেলা হয়েছে। তার সাথে তার বাবাকে ওরা মেরে ফেলেছে এবং তার কাবিলার সব বানরকে বন্দি বানিয়ে নিয়ে গেছে। পরে সে তার বাবাকে কবর দিয়ে কসম খায় সে ওই সমুদ্রের পাড়ের বানরের কাছে তার বাবার হত্যার প্রতিশোধ নিবে এবং তার সব লোকদের মুক্ত করবে। তাই সে তার লোকদের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলে তার একটি বুড়ো বানরের সাথে দেখা হয় যে দেখতে মরিচের মতো ছিল। তার নাম ছিল রাকা। রাকাও মরিচের মতো বুদ্ধিমান ও চালাক ছিল। এখানে রাকার কাছে অনেকগুলো বই ছিল, যেগুলো দেখে নোয়া জিজ্ঞাসা করে এইগুলো কি। তার জবাবে রাকা বলে এই বইগুলো অনেক পুরাতন আর এর মধ্যে যে লেখা বা চিহ্নগুলো আছে সেগুলোর কোনো না কোনো মানে অবশ্যই আছে। এখানকার বানররা বই পড়তে পারে না,
কিন্তু অনেক বছর আগে কিছু সংখ্যক বানর বই পড়তে পারত। যে সময়টা ছিল সিজারের। রাকার মুখে নোয়া সিজারের কথা শুনে তাকে জিজ্ঞাসা করে এই সিজারকে। তখন রাকা বলে সিজার প্রথম বানর ছিল যাকে দিয়ে বানররা নতুন যুগে পা দিয়েছিল। তার কারণেই আমরা কথা বলতে পারি এবং আমাদের ব্রেন এত দ্রুত কাজ করে। পরে সে রাজা হয়ে তার লোকদের ভালো কিছু শেখায়। আর তার কথা ছিল এক বানর যেন আরেক বানরকে কখনো না মারে। কথা বলতে বলতে রাকা আর নোয়া দুজনেই ভালো বন্ধু হয়ে যায়। তাই তারা সেখানে খেতে বসে। কিন্তু যখন তারা খাচ্ছিল তখন তাদের কাছে ওই মেয়েটি আসে যে নোয়ার সাথে ধাক্কা খেয়ে তার ডিমটি ভেঙে দিয়েছিল। তাই নোয়া তার উপরে রেগে যায়। রাকা তাকে থামিয়ে দিয়ে বলে সিজার মানুষকে ভালোবাসতো, তাই আমাদেরও মানুষকে ভালোবাসা উচিত। তারপর তারা তিনজন খাবার খায় আর খাবার খেতে খেতেই তিনজনেরই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখানে রাকা নোয়াকে আরও বলে অনেক বছর আগে মানুষরাও কথা বলতে পারত, তারাও সভ্যতার সাথে পৃথিবীতে বসবাস করত, কিন্তু এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে। এখন তারা জঙ্গলে থাকে। এক কথায় তারা পশুর মতো হয়ে গেছে। সেদিন রাতটা তারা গুহাতেই কাটায়। পরের দিন নোয়া, রাকা আর ওই মেয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। সামনে গিয়ে তারা কিছু মানুষকে দেখতে পারে যারা আদিবাসীর মতো জীবনযাপন করতেছে। আসলে তারা খাবার খোঁজার জন্য জঙ্গলে এসেছিল। তার একটু পরেই সমুদ্রের পাড়ের বানররা এসে তাদের উপর হামলা করে তাদেরকে মারতে শুরু করে, কারণ এরা মানুষকে সহ্য করতে পারতো না। ভাগ্যক্রমে নোয়া আর রাকা ওই মেয়েকে সাহায্য করে সেখান থেকে দূরে নিয়ে যায়, যেখান থেকে সুরক্ষিত পালিয়ে এসে মেয়েটি রাকা আর নোয়াকে তার নাম মেয়ে বলে। যা শুনে রাকা অবাক হয়ে যায় আর বলে এই মেয়ে কথা বলতে পারে কিভাবে। যা শুনে মেয়েটি বলে আমি অন্য মানুষদের থেকে আলাদা, আমি কথাও বলতে পারি এবং আমার নিজস্ব বুদ্ধিও আছে। তার সাথে সে আরও বলে আমি যে কাবিলাতে বসবাস করতাম সেই কাবিলাতেও আরও অনেক বুদ্ধিমান মানুষ ছিল, কিন্তু আজকে যারা আমাদের উপর হামলা করেছে তারা কিছুদিন আগে আমাদের কাবিলাতেও হামলা করে আমাদের লোকদের মেরে ফেলেছে, তাদের মধ্যে শুধু আমিই বেঁচে আছি। তারপর তারা জঙ্গলে চলতে চলতে একটি ব্রিজের কাছে এসে পৌঁছায়। সেখানে তাদের উপর সমুদ্রের পাড়ের বানররা আবারও হামলা করে দেয়, যার কারণে রাকা পানিতে পড়ে ভেসে যায় আর নোয়া এবং মেয়ে দুজনেই তাদের হাতে ধরা পড়ে যায়। তাদের দুজনকে নিয়ে সমুদ্রের পাড়ের বানরের লিডারের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে তাদের নিয়ে আসার পর আমরা জানতে পারি সমুদ্রের পাড়ের যে বানরদের কাবিলা আছে তারা আসলে সমুদ্রের খুব কাছেই থাকে আর তারা তাদের কাবিলাকে পানি থেকে বাঁচানোর জন্য বড় একটি দেয়াল তুলে রেখেছে, যার কারণে পানি তাদের কাবিলাতে ঢুকতে পারে না। আর এখানে যে লিডার আছে তার নাম প্রক্সিমা সিজার। তার ভিতরে কোনো দয়া মায়া নেই। সে মানুষকে একেবারেই সহ্য করতে পারে না, মানুষকে দেখার সাথে সাথে মেরে ফেলার হুকুম দিয়ে দেয়। আর সে সকল বানরকে বন্দি বানিয়ে তাদের উপর শাসন করতে চায়। এই প্রক্সিমা সিজার মানবজাতি সম্পর্কে অনেক কিছুই জানে। মানুষ যখন সভ্যতার সাথে বসবাস করত তার আগের সময় কি কি হয়েছে সব কিছুই সে জানতো। আমরা আরও জানতে পারি এই প্রক্সিমা সিজারের কাছে একটি পুরনো জাহাজ আছে, ওই জাহাজে একটি বাংকার আছে আর সেখানে অনেকগুলো অস্ত্র ও পাওয়ারফুল টেকনোলজি আছে, কিন্তু এই জাহাজের বাংকারের দরজা আবার বন্ধ ছিল। প্রক্সিমা সিজার প্রতিদিন গোলামদের দিয়ে তা খোলার চেষ্টা করত, কিন্তু কিছুতেই তা খুলতে পারতো না। কিন্তু তার আশা ছিল কোনো একদিন সে এই দরজা খুলে ফেলবে আর অস্ত্র এবং টেকনোলজির সাহায্যে সব মানুষকে মেরে ফেলে বানরদের বন্দি করে তার গোলাম বানিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করবে। আসলে প্রক্সিমা মানুষকে ঘৃণার চোখে দেখত এই কারণে যে সে মানুষের অনেক পুরাতন হিস্টোরি সম্পর্কে জানতো, যে সময় মানুষরা বানরকে বন্দি করে রাখতো আর বানরদের মানুষের গোলামি করা লাগতো। আসলে তার মনে ভয় ছিল মানুষের কাছে যদি আবারও বুদ্ধি চলে আসে, তারা যদি আগের সভ্যতায় ফিরে যায় তাহলে তারা আবারও বানরকে বন্দি করে গোলামি করাবে। তাই প্রক্সিমা ওই জাহাজ থেকে অস্ত্র বের করে সব মানুষকে মেরে ফেলবে যাতে এই রকম সময় কখনো না আসে আর তাকে কেউ গোলাম বানাতে না পারে। পরে নোয়া সেখানে তার কাবিলার সকল বানরদের দেখতে পায় এবং সে এটাও জেনে গেছে যে প্রক্সিমার কি প্ল্যান। নোয়া ভাবে যদি সে তার প্ল্যানে সফল হয় তাহলে সে পুরো মানবজাতিকে ধ্বংস করে সকল বানরদের সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখবে। তাই সে মেয়ের কাছে আসে। তখন মেয়ে তাকে বলে মানুষ এখন খুব সহজ সরল আর তাদের আগের সভ্যতায় নিয়ে আসার জন্য আমার একটি বইয়ের প্রয়োজন, যেই বইটি দিয়ে সে তার লোকদের ভাষা শিখাতে পারবে, মানুষেরা আবারও কথা বলতে পারবে। কিন্তু এই বইটি ওই বাংকারের ভেতরে আছে যার দরজা বন্ধ। তখন নোয়া তাকে বলে আমি এই বাংকারকে ব্লাস্ট করতে চাই।
বাংকার ধ্বংস হয়ে গেলে প্রক্সিমা ভয় পাবে আর সে নোয়াকে আটকাতে পারবে না। পরে সে তার লোকদের মুক্ত করে নিয়ে যাবে। এইসব শুনে মেয়ে রাজি হয়ে যায়, কারণ প্রক্সিমাকে যে কোনো মূল্যে আটকাতে হবে। তাই সে নোয়ার সাথে মিলে বাংকার ব্লাস্ট করার প্ল্যান করে, কিন্তু তার আগে মেয়েকে বাংকার থেকে বইটি বের করতে হবে। তাই তারা দুজন ঠিক করে আজকে রাতেই তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করবে। তারপর রাতে আমরা দেখি নোয়া তার বন্ধু সোনা ও আয়ানাকে নিয়ে একটু দূরে গিয়ে তারা চারজন মিলে বোম তৈরি করে। সেই বোমকে ওই দেয়ালের কাছে রাখে, যে দেয়াল প্রক্সিমার কাবিলাকে পানি থেকে বাঁচিয়ে রেখেছে। নোয়ার প্ল্যান ছিল প্রথমে সে মেয়েকে সাথে নিয়ে বাংকারের ভেতরে যাবে এবং ওই বইটি মেয়েকে খুঁজে দিবে। পরে মেয়ে আর তারা তিনজন মিলে বাংকারটি ধ্বংস করে দিবে, কিন্তু মেয়ের প্ল্যান অন্য কিছু ছিল। পরে চারজন মিলে ওই বাংকারের ছোট ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করার পর মেয়ে তার বইটি খুঁজে পায়। সে সময় নোয়া আর তার বন্ধুরা একটি ছোট বাচ্চাদের বইয়ে কিছু ছবি দেখতে পারে, যেখানে বানরদের বন্দি করে রাখা হয়েছে এবং মানুষ তাদের বাহিরে থেকে দেখতেছে। এইগুলো ছবি দেখে তাদের তো একটু খারাপ লাগে, কিন্তু সেটা ইগনোর করে তারা মেয়ের সাথে সামনে এগিয়ে যায়। তারপর তারা বাংকারের সামনের দরজা দিয়ে বের হয়ে তারা দেখতে পারে তাদের সামনে প্রক্সিমা আর তার সব লোক দাঁড়িয়ে আছে। তাদের চারজনকে একসাথে দেখে প্রক্সিমা মনে করে এই বাংকারের ভেতর যেগুলো অস্ত্র আছে এরা মনে হয় সবগুলো লুকিয়ে ফেলেছে। তাই তাদের মুখ থেকে তা বের করার জন্য প্রক্সিমা নোয়ার বন্ধু সোনার উপর ছুরি ধরে আর তার লোকদের তাকে মেরে ফেলার হুকুম দিয়ে দেয়। যখনই তার লোকরা সোনাকে মারতে যাবে তার আগেই মেয়ে তাকে গুলি করে দেয়। মেয়ের হাতে বন্দুক দেখে প্রক্সিমা অনেক খুশি হয়ে যায় এবং মেয়ের সাথে একটা ডিল করে। সে তার সকল সাথীদের ছেড়ে দিবে এবং তার বদলে সে বাংকারের সবগুলো অস্ত্র চায়, কিন্তু মেয়ে কখনো চাইতো না প্রক্সিমার হাতে এই অস্ত্র যাক। তাই সে সেখান থেকে পালিয়ে দেয়ালের কাছে আসে, যেখানে তারা বোম রেখেছিল। আসলে নোয়া তো মেয়ের সাথে মিলে বোম বানিয়েছিল বাংকার ব্লাস্ট করার জন্য, কিন্তু মেয়ে ওই বোমকে ব্লাস্ট করে দেয়। যেহেতু ওই বোম দেয়ালের নিচে ছিল, তাই পুরো দেয়াল ভেঙে যায়। সমুদ্রের সব পানি তাদের কাবিলাতে ঢুকে যায় আর সব বানরকে পানিতে ভাসিয়ে নিয়ে যায় এবং বাংকারের ভেতরেও পানি ঢুকে যায়। নোয়ার কাবিলার বানররা যেহেতু জঙ্গলে থাকতো, এই জন্য গাছে ওঠার অভ্যাস ছিল, তাই তারা পানি থেকে উপরে উঠে যায়, যার কারণে তারা বেঁচে যায়। প্রক্সিমার যেগুলো বানর ছিল তারা সবাই পানিতে ডুবে মারা যায়। তারপর নোয়া আর তার সাথীরা সব থেকে উপরে উঠে প্রক্সিমাও সেখানে চলে আসে এবং সে নোয়াকে মারে আর বাকি বানরদের বলে, তোমরা সবাই আমার গোলামি করে যাবে। তারপর নোয়া ওই গান গাওয়া শুরু করে, যে গান গেয়ে তারা তাদের পোষা বাজ পাখিকে ডাকতো। তাই সেখানে অনেকগুলো বাজ পাখি এসে প্রক্সিমাকে তুলে সোজা সমুদ্রের পানিতে ফেলে দেয়। তারপর নোয়া তার সব লোকদের নিয়ে জঙ্গলে ফিরে আসে আর তারা আবারও তাদের বসবাসের জায়গা নতুন করে তৈরি করে, যেন তারা আবারও আগের মতো জঙ্গলে বসবাস করতে পারে। মুভির শেষ সিনে দেখানো হয় নোয়া মেয়ের উপর অনেক রেগেছিল, কারণ মেয়ে তাকে ধোঁকা দিয়েছে। তারপর সবাই ঠিক করে মানুষের উপর তারা কখনোই বিশ্বাস করবে না এবং নিজেদের অনেক ডেভেলপ করে অনেক শক্তিশালী করবে, যাতে মানুষরা তাদের গোলাম বানাতে না পারে। পরের সিনে মেয়েকে দেখানো হয় যে বাংকার থেকে ওই বইটি নিয়ে তার লোকের সাথে দেখা করে, যেখানে আমরা বুঝতে পারি মেয়ের মতো এখানে আরও অনেক লোক আছে যারা খুব বুদ্ধিমান এবং তারাও কথা বলতে পারে। তারপর সে তাদেরকে বইটি দিয়ে দেয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটার হয়তো পঞ্চম পার্টও আসবে। আর আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।